ঢাকায় বাংলাদেশ বায়ুসেনার ট্রেনিং জেট ভেঙে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জন। নিহতদের মধ্যে ২৫ জনের শিশু, বাকি দুজনের মধ্যে একজন পাইলট এবং অপরজন শিক্ষিকা। ঘটনায় জখম হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৮ জন। জানা যায়, সম্প্রতি এ ধরনের ঘটনার আভাস দিয়েছিল আন্তর্জাতিক হ্যাকাররা। হওয়ার ছিল, এটা হতো, এবং সেই হওয়ানোর জন্য একটা প্লট রেডি করা হচ্ছিল। কারণ যে আন্তর্জাতিক হ্যাকার যারা অ্যানোনিমাস, তারা ইতিমধ্যেই আভাস দিয়েছিল যে কি হতে চলেছে। তারা দুদিন আগেই দিয়েছিল যে প্রচুর সংখ্যক বাচ্চা, শিশু মারা যাবে, বুম হবে, ক্র্যাশ হবে। এই তথ্য তারা আগে কীভাবে দিল? এটা ওড়াচ্ছিলেন পাইলট তৌকির ইসলাম। তৌকির ইসলাম যখন লো ফ্লাইং অল্টিটিউডে ছিলেন, লো ফ্লাইং অল্টিটিউডে সবসময় বলা হয় যে ইজেক্ট করবেন না। ইজেক্ট করা মানে নিজেকে বিচ্ছিন্ন করে অপরের দিকে চলে যাওয়া। লো ফ্লাইং অল্টিটিউডে ইজেক্ট করলে পাইলটের মৃত্যুর সম্ভাবনা সবসময় বেশি থাকে। তিনি করেছিলেন এবং করার পর তিনি সেফলি ল্যান্ড। জানা যাচ্ছে, দুর্ঘটনার আগের দিন অর্থাৎ গত রবিবার সেনা কর্তাদের সঙ্গে একটি গোপন বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সূত্রের খবর, বৈঠকে ইউনূস এবং তার সিন্ডিকেটের সদস্যরা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছে ৫ জন সেনাকর্তার নাম চেয়েছেন। তাদেরকে গুরুত্বপূর্ণ পদে বসাতে চাইছে ইউনূস সরকার বলে সূত্রের খবর। বুঝতে পারছি যে মোহাম্মদ ইউনূস তিনি একটা গোপন বৈঠক করেছিলেন সেনা কর্তাদের সঙ্গে, অর্থাৎ গতকাল দুর্ঘটনা হয় তার আগের দিন। এবং দুর্ঘটনার বৈঠকে মোহাম্মদ ইউনূস এবং তার সিন্ডিকেট চাইছেন ৫ জন সেনাকর্তার নাম তারা দিয়েছেন। এই ৫ জন সেনাকর্তাই হয় হিজবুত তাহরি অথবা জামাতে ইসলামের সদস্য। তাদের অন প্রমোশন গুরুত্বপূর্ণ জায়গায় তারা বসাতে চাইছেন, অর্থাৎ বাংলাদেশ আর্মিকে পাক আর্মিতে কনভার্ট করার যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে যে এটা কি নিছকই দুর্ঘটনা, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র? গোপালগঞ্জের গণহত্যা থেকে নজর ঘোরাতেই কি এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে? অভিযোগ, গোপালগঞ্জের গণহত্যায় একাধিক সেনাকর্তার নাম উঠে এসেছে, যারা হলেন যথাক্রমে যশোরের জিওসি এমজে ইমদাদুল ইসলাম, ব্রিগেডিয়ার কমান্ডার মোহাম্মদ মিজানুর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মাবরুক হাসান। স্ক্রিনে যে ছবি আমরা দেখাচ্ছি, এমজে ইমদাদুল ইসলাম, জিওসি যশোর, একই সঙ্গে আরও নাম আছে ব্রিগেডিয়ার কমান্ডার এমডি অর্থাৎ মোহাম্মদ মিজানুর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মাবরুক। এরা সকলে মিলে এই গণহত্যা করেছে বলে অভিযোগ উঠছে, এদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। এবং তার পাশাপাশি যে ৫ জনের নাম মোহাম্মদ ইউনূস গত পরশু দিয়ে এসছেন সেনাপ্রধানকে, তাদের মধ্যে এই মেজর এই যে ইমদাদুল ইসলাম যিনি জিওসি যশোর, তার নামও রয়েছে। জানা যায়, ওই বিমান দুর্ঘটনার পর সুরক্ষিতভাবে প্যারাসুটে করে নিচে নেমে এসেছিলেন পাইলট। তারপর হাসপাতালে তার অস্বাভাবিক মৃত্যু হয়। লেগে পরে এদিকে আসতেছে, তখন প্যারাশুটের মাধ্যমে স্কোয়াড লিডার যখন উড়ে গেছে, তখন আমরা মানে নামাজে দাঁড়ামু, এই অবস্থায় দেখতেছি আগুন লাগছে বিমানটা। তখন আইসা প্যারাশুটটা এই গাছের মধ্যে আটকে গেছিল। পরে স্কোয়াড লিডার যে একটা রুমের মধ্যে পড়ছিল। এটা অভিযোগ, ঘটনার পর নিহত পড়ুয়াদের লাশ গুম করা হয়। পাশাপাশি বিক্ষোভরত পড়ুয়াদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে বাংলাদেশ সেনা বলে অভিযোগ। অন্যদিকে গোপালগঞ্জ গণহত্যার পর শয়ে শয়ে মরদেহ গোপনে নদীতে ভাসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ গণহত্যা নিয়ে মামলা দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। তাতে মোহাম্মদ ইউনূস, ওয়াকারুজ্জামান সহ ৮ জনের নাম রয়েছে। গোপালগঞ্জ গণহত্যা হয়ে গেছে ১৬ জুলাই। এই গণহত্যার ক্ষেত্রে আমরা লোকেট করেছি বেশ কিছু আর্মি অফিসারকে, বিশেষ করে যশোরের যে জিওসি আছে এমজে ইমদাদুল ইসলাম, তারপরে ব্রিগেড কমান্ডার এমডি মিজানুর রহমান এবং ফিল্ড অফিসার একজন ছিল লেফটেন্যান্ট কর্নেল মাবরুক হাসান নামে আমরা এই ৩ জনকে আমরা লোকেট করেছি। এছাড়া ওয়াকারুজ্জামান, এই অবৈধ সরকারের যে প্রধান নিজেকে বলে দাবি করে ইউনূস, তারপরে হচ্ছে যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলে যে নিজেকে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা। জনবহুল এলাকার উপর দিয়ে ওই বিমানটি কেন উঠছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন পর্যবেক্ষকরাও। ট্রেনিং এয়ারক্রাফটের পেছনে নেভিগেটর অথবা তাকে যে নির্ধারণ করে তার কমিউনিকেশন স্কিল, তার রাডারে কিরকম করছে, গ্রাউন্ড টু এয়ার কমিউনিকেশনে হোয়াট ইজ হিজ অ্যাকশন, কোন ইমিডিয়েট রিঅ্যাকশনে সে কি। তো অলওয়েজ একজন পেছনে ট্রেনার অথবা নেভিগেটর থাকে। যদি এটা এফটি হয় তাহলে কোথায় ছিল, FT7 যদি হয় বিজিআই তাহলে কোথায় ছিল, আর যদি F7 হয় তাহলে এটা কম্ব্যাট এয়ারক্রাফট। এই জনবহুল অথবা ট্রেনিং এয়ারক্রাফট
জনবহুল এলাকায় কেন উড়াচ্ছে? প্রশ্ন থাকবে। বাংলাদেশের এই ঘটনাক্রম নিয়ে উঠছে প্রশ্ন, আইন ভেঙে ঢাকার আকাশে কেন উঠছিল ট্রেনিং জেট? আইসিএওর নিষেধ সত্ত্বেও কিভাবে বেপরোয়া উড়ান বিস্ফোরণ ঘটালো? ইউনুস ওয়াকারের বিরুদ্ধে কেন দায়ের হলো গণহত্যার অভিযোগ? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।